পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া আমাদের চলছিল। তো আজকে আমাদের টপিক আছে আয়ন। তো আগের দিনের ক্লাস যারা দেখোনি, ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, অবশ্যই দেখে নাও। তো চলো এবার আমরা জানবো আয়ন সম্পর্কে। তো আমাদের আয়ন সম্পর্কে জানার জন্য জানতে হবে যে একটা পরমাণু দেখো সর্বদা নিস্তড়িত অবস্থায় থাকে। কারণ আমরা বলেছিলাম যে পরমাণুর মধ্যে তিনটি কণা হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবার একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন যেটা আছে সেটা নেগেটিভ হয়, প্রোটন যেটা আছে প্লাস মানে পজিটিভ হয়, এবং নিউট্রন নিস্তড়িত হয়। তাহলে একটা পরমাণুতে ধরো 5টা প্রোটন আছে, তাহলে তার মধ্যে সেম বা 5টা ইলেকট্রনও থাকবে। তার মানে একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক ইলেকট্রন থাকবে। তার জন্য পরমাণুর যে মোট যেটা আছে সেটা ব্যালেন্স থাকবে, দিয়ে নিস্তড়িত হয়ে যাবে পরমাণুটা। তাহলে একটা পরমাণু ধরো +5 আছে, -5 কেটে গেল, কত হয়ে যাবে? 0। তার মানে একটা পরমাণুতে মোট যে আধানের সংখ্যা সেটা শূন্য হয়, তার জন্য পরমাণু নিস্তড়িত হয়। তো এবার যেহেতু পরমাণু নিস্তড়িত হয়, তো যখন পরমাণুর মধ্যে তড়িৎ চলে আসে তখন আয়নের সৃষ্টি হয়। এবার আয়নটা কি হয় আমি বলছি, একটু পরে লিখবা, এখন লিখতে হবে না, এখন বুঝো। তাহলে ধরো একটা পরমাণু আছে, আমরা ধরো বললাম সোডিয়াম পরমাণু আছে। তাহলে আমরা জানি কি হয় সোডিয়ামের মধ্যে, দেখো প্রথমে 2টো ইলেকট্রন থাকে, যারা জানো না আজকে আবার বলবো এগুলো আছে। হ্যাঁ, তো দেখো 2, 4, 6, 8। তাহলে দেখো 2 আর 8 কত? 10। আর শেষে কটা আছে? একটা ইলেকট্রন। এগুলো আবার বলবো কিভাবে, এগুলো আমি বলছি একটু পরে। এবার দেখো, তাহলে এই যে একটা ইলেকট্রন আছে, এটা ধরো কোনো কারণে ইলেকট্রন, শেষের একটা ইলেকট্রন বেরিয়ে গেল। এটা কিভাবে হতে পারে? ধরো কোনো জিনিস গরম করলাম, তাহলে উষ্ণতার প্রভাবে বা ঘর্ষণের প্রভাবে ধরো এই যে একটা ইলেকট্রনটা বেরিয়ে গেল। তাহলে এবার কটা ইলেকট্রন থাকলো? 10টা। তাহলে আমাদের মোট ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে কটা হয়? 11টা। এবার একটা কমে গেল, তাহলে কত হয়ে গেল? 10। তার মানে এখানে একটা ইলেকট্রন কমে গেছে। তাহলে এই যে ইলেকট্রন কমে গেল, তাহলে এটাকে একটা আয়নে পরিণত হয়ে গেল। তাহলে যে সোডিয়ামটা আছে, একটা ইলেকট্রন কমে গেল, তার মানে এটা মাইনাস কমে গেল, তার মানে এটা কি হয়ে গেল? প্লাস। মাইনাস কমে গেল, তার মানে কি হলো? প্লাস। তাহলে এটা একটা আয়ন। তাহলে এবার দেখো আয়ন মানে কি, আমি কাকে বলে আয়ন এটা বলছি, তোমরা লিখো। কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ফলে যে আয়নের যেটা সৃষ্টি হয় তাকে আয়ন বলা হয়। মানে একটা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন ফলে তারপরে যে মৌলটা তৈরি হয় সেটাকে বলা হবে আয়ন। এবার দেখো এই যে আয়নটা, এটা দুই ধরনের হতে পারে, দুই ধরনের, ক্যাটায়ন, অ্যানায়ন। তো এগুলো আমি বলছি। তার আগে দেখো এই যে বললাম ইলেকট্রনগুলো বাড়াতে পারে বা যুক্ত হতে পারে। ধরো ক্লোরিন আছে, তো মনে রাখবা ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত হয়, আমি ওটা বলবো। তাহলে বলছি দেখো আয়ন যেটা আছে সেটার ভাগ করো, এটা দুই ধরনের হবে। একটা হবে ক্যাটায়ন, লিখো তোমরা, আর একটা হবে অ্যানায়ন। তাহলে আয়ন দুই প্রকার, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এবার ক্যাটায়ন যেটা আছে এটা কি হয়, ক্যাটায়ন কাকে বলে আমি বলছি। দেখো এই ক্ষেত্রে যে যেমনটা দেখালাম, যে একটা পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন যখন বেরিয়ে যাবে দিয়ে যে আয়নটা সৃষ্টি হবে সেটাকে বলা হবে ক্যাটায়ন। আমি আর একটা উদাহরণ দিয়ে বলছি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 12টা ইলেকট্রন থাকে, দুটো বেরিয়ে যায় দিয়ে 10টা চলে আসে। তাহলে এই যে দুটো বেরিয়ে গেল, তার মানে কোনো একটা পরমাণু থেকে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে বা যটা ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা পজিটিভ মানে ধনাত্মকে পরিণত হয়, সেটাকে বলা হয় ক্যাটায়ন। তাহলে এবার ক্যাটায়ন কাকে বলে আমি বলছি, তোমরা লিখো। কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জিত হলে বা বর্জন ঘটলে যে আয়নের সৃষ্টি হয় তাকে ক্যাটায়ন বলা হয়। তাহলে একটা পরমাণুর যদি ইলেকট্রন বর্জন হয় তাহলে যে আয়নটা সৃষ্টি হয় সেটাকে বলা হবে ক্যাটায়ন। যেমন যেমন লিখবা তোমরা সোডিয়াম প্লাস এবং ম্যাগনেসিয়াম 2+। তো দুটো আয়ন আমি দেখালাম, এগুলো লিখে নাও, এগুলো কি হলো? ক্যাটায়ন। এবার মনে রাখবা ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ এটা বৃদ্ধি পায়। লিখে নিতে পারো তোমরা যে ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধান বৃদ্ধি পায়। ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধান হয় এবং অ্যানায়নের ক্ষেত্রে অবশ্যই ঋণাত্মক হবে। দেখো আমি বলছি, এবার অ্যানায়ন জিনিসটা কি তোমরা এখানে নিচে লিখবা। দেখো অ্যানায়ন মানে কি, ধরো আমি ক্লোরিনের উদাহরণ দিয়ে বলছি। তাহলে ক্লোরিনে আমি এগুলো বলবো কটা ইলেকট্রন হবে। এখন মনে রাখো যে প্রথমে দুটো ইলেকট্রন থাকে, তারপরে 2, 3, এভাবে 8টা থাকবে, তারপরে শেষে 7টা থাকবে। তোমরা মনে রাখবে এভাবে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো শেষে যে 7টা ইলেকট্রন আছে, তো এটার সঙ্গে আরেকটা ইলেকট্রন যুক্ত হয়, দিয়ে 7 আর 1 কটা হয়? 8টা ইলেকট্রন চলে আসে। তাহলে এবার একটা ইলেকট্রন এটাতে যুক্ত হলো, তাহলে যখন ইলেকট্রন যুক্ত হবে, ইলেকট্রন মানে কি মাইনাস, যখন মাইনাস যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে অ্যানায়ন। তাহলে অ্যানায়ন কাকে বলে বলছি আমি, লিখো। কোনো পরমাণুতে ঋণাত্মক আধান, কোনো পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে সেই আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে একটা বললাম, যদি কোনো পদার্থের মধ্যে ইলেকট্রন যুক্ত হয় তাহলে যে আয়নটা সৃষ্টি হবে সেটা অ্যানায়ন। যেমন ক্লোরিন মাইনাস, তারপরে আর একটা আমি বলছি, ধরো
আমার কাছে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামে আচ্ছা ক্যালসিয়াম হবে না, ধরো আছে সালফার। সালফারে কটা ইলেকট্রন হয়? 16টা। এবার 16টার সঙ্গে আরো 2টা ইলেকট্রন যুক্ত হয়, দিয়ে কত হয়? 18টা। তাহলে এই সালফার 2+, তাহলে এটা সালফার 2-, তাহলে এই যেটা আছে এটাও একটা কি, এটা একটা অ্যানায়ন। তাহলে বললাম যে অ্যানায়ন যেগুলো আছে মনে রাখবা সেগুলোতে ইলেকট্রন যুক্ত হয় আর ক্যাটায়নে ইলেকট্রন বর্জন হয়। এবার অ্যানায়ন যেটা হয় সেটার মধ্যে ঋণাত্মক আধান বেশি থাকে, ক্যাটায়নের মধ্যে ধনাত্মক আধান বেশি থাকে, পজিটিভ হয় বললাম, আর ঋণাত্মক আধান বেশি থাকে অ্যানায়নের মধ্যে। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন এগুলো বললাম। পার্থক্য যদি তোমাদের পরীক্ষায় পড়ে এগুলোই সেম। দেখো ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক আধান থাকে, এক্ষেত্রে ঋণাত্মক আধান থাকে, এগুলোই পার্থক্য। তাহলে মনে রাখবা। এবার আয়ন, আয়ন সম্পর্কে বললাম, এরপর আবার পড়বো। তো তার আগে তোমরা জানো যে আমি ক্লাস 7 থেকে 12 সব কিছু ফিজিক্সের পড়াবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই একজনকে শেয়ার করে দাও, যাতে তো সবাই ক্লাস 7 থেকে 12 সব কিছু পড়াবো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, পরে আবার কাজে দিবে তোমাদেরই ভবিষ্যতের জন্য। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা জানবো যে একটা পরমাণুকে দেখো আমরা কিভাবে আঁকবো, মানে যে অঙ্কন করাটা সেটা আমরা ডিটেলসে জানবো। দেখো তাহলে পরমাণুর গঠনের যে অঙ্কন, পরমাণু গঠন অঙ্কন। আচ্ছা যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করনি অবশ্যই লাইক করে দাও। দেখো তাহলে এবার এটা ধরো একটা পরমাণু আছে, তাহলে একটা পরমাণুতে মনে রাখবা বিভিন্ন কক্ষ থাকে। আমি আগের দিন বলেছিলাম রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ইলেকট্রনের কক্ষ থাকে জানো। তাহলে প্রথম যেটা কক্ষ আছে সেটাকে আমরা কে বলবো, তারপরে থাকবে এল, তারপর ধরো আমি আরও দেখালাম কে এল এর পরে থাকবে এম, তারপরে এন, এইভাবে কে এল এম এভাবে। তাহলে এইভাবে মনে রাখবা। এবার কোনটার মধ্যে কতটা ইলেকট্রন থাকে সেটাও তোমাদের মনে রাখতে হবে। তো মনে রাখবা কে এর মধ্যে 2টো ইলেকট্রন থাকে, তারপরে কে এল এর মধ্যে থাকবে 8টা ইলেকট্রন, এম এর মধ্যে থাকবে 8টা ইলেকট্রন, কে এল এম এন এর মধ্যে থাকবে 18টা ইলেকট্রন, কে এল এম এন পি, কে এল এম এন ও, ও এর মধ্যে থাকবে 18টা ইলেকট্রন, পি এর মধ্যে থাকবে 32টা ইলেকট্রন, কে এল এম ও পি কিউ, কিউ এর মধ্যে থাকবে 32টা ইলেকট্রন। তাহলে এইভাবে দেখো ইলেকট্রনগুলো যায়। তোমরা এইভাবে মনে রাখবা সিম্পল 2 8 8 18 18 32 32। তাহলে বিভিন্ন কক্ষ থাকে এইভাবে পরপর, তোমাদের এইখান থেকে এখান পর্যন্ত ম্যাক্সিমাম আসবে এম পর্যন্ত। তাহলে 2 8 8 18 18 32 32। তো এইভাবে তোমরা মনে রাখবা যে ইলেকট্রনগুলো থাকে। এবার আমরা ধরো একটা যে কোনো পরমাণুকে দেখাবো, তাহলে সেই যে পরমাণুটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি আর কিভাবে ছবিগুলো আঁকবো সেটা আমি দেখো এটার সাহায্যে দেখাচ্ছি। ধরো আমরা বললাম যে ক্যালসিয়ামের ছবিটা আমরা দেখাবো। ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়াম কততে আছে? 20। যারা 1 থেকে 20 মুখস্থ করনি, আগের ক্লাসে দেখো লেকচারে আমি দিয়েছিলাম শেষে, ওইগুলো লেখা আছে 1 থেকে 20, অবশ্যই লিখে নেবা খাতায়, মুখস্থ করবা 1 থেকে 20। 1 হাইড্রোজেন 2, তোমরা এইভাবে মুখস্থ করবা যে 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লুরিন, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম। এইভাবে মুখস্থ করবা। এবার দেখো 20 ক্যালসিয়াম যেটা বললাম, তাহলে এটা আমরা কিভাবে দেখাবো দেখো। এবার মনে রাখবা ক্যালসিয়ামের যেটা ভর হয় সেটাকে সর্বদা ওপরে এভাবে লেখা হবে, ক্যালসিয়ামের ভরটাকে ওপরে আর ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্কটাকে নিচে। পরমাণু ক্রমাঙ্ক মানে আগের দিন বলেছিলাম কি, প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাটাকে এভাবে নিচে আর ভর সংখ্যাটা এভাবে দিয়ে একটা পরমাণু এভাবে রিপ্রেজেন্ট করা হয়, দেখানো হয়। এবার দেখো তোমাদের পরীক্ষায় ধরো লিখলে যে ক্যালসিয়ামের গঠন আকৃতি মানে যে পরমাণু গঠন, তাহলে সেটা কি হবে দেখো। এক্ষেত্রে ক্যালসিয়ামটা থাকবে এভাবে। এবার কটা ইলেকট্রন আছে আমাদের? 20টা ইলেকট্রন আছে। তাহলে প্রথমে কটা থাকতে পারে বললাম? প্রথমে 2টো। তারপরে কটা থাকতে পারে? 8টা ইলেকট্রন। তাহলে 2 নম্বর কক্ষ। আচ্ছা প্রথমে 2টো দিলাম, তারপরে 8, তাহলে 2 এভাবে দেবা, 6 8। তারপরে দেখো তাহলে 2 আর 8 কত হলো? 10, আর 8 কত হবে? 18। তাহলে এখানেও কটা থাকবে? 8, 2 4 6 8। তাহলে 8টা হলো, মোটো কটা কটা হলো? 18। তাহলে আর একটা আমাদের যুক্ত করতে হবে, দিয়ে আর কটা হবে? 2টো। তাহলে দেখো মোট আমাদের 20টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে ইলেকট্রন আমাদের দেখানোর উপায় কি হলো, যে ইলেকট্রনগুলো যে যত সংখ্যক পরমাণু আছে ইলেকট্রন আছে সেগুলোকে পরপর এভাবে সাজিয়ে দেওয়া। কিভাবে সাজাতে হবে? প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 8টা, 2 8 8 18 18 32 32 এইভাবে। তো তোমাদের যেহেতু 20 পর্যন্ত আছে তো কে এল এম এখান পর্যন্তই যাবে, এন এম ওগুলো তোমাদের নাই, এন ওগুলো ঠিক আছে। এবার দেখো একটা পরমাণু আমি তোমাদেরকে বলছি, সেটা তুমি অবশ্যই নিজের খাতায় প্র্যাকটিস করবা, এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে। তোমরা সালফার, তারপরে অক্সিজেন, তারপরে ক্লোরিন,
আর পটাশিয়াম, এগুলো অবশ্যই খাতায় প্র্যাকটিস করো, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, লিখে নাও সাইডে। ঠিক আছে, এবার এখানে আমরা, এগুলো তো খুব সোজা ছিল। এবার এইভাবে যে গঠনগুলো আয়নের ক্ষেত্রে একটু কঠিন হয়, বা একটু কঠিন হয় না, মানে আমি বলছি দেখো তোমরা পারবো, অবশ্যই পারবো। তাহলে এবার আয়নের ক্ষেত্রে এই ছবিগুলো কিভাবে করবো, ধরো আমরা বললাম যে এখানে সালফার 2 এই আয়নটা যেটা আমি দেখালাম এটার ছবি আঁকো S2। তো এবার এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো, প্রথমে এটার ইলেকট্রন কতটা আছে আমরা বার করব। তাহলে আমরা জানি সালফার কততে আছে, 16তে সালফার, তাহলে 16, তারপরে কি এটা তো দুটো মাইনাস আছে। এবার মনে রাখবা যখন মাইনাস থাকবে তার মানে ইলেকট্রন বেশি, ঠিক আছে, মাইনাস থাকলে ইলেকট্রন বেশি, প্রোটন কম। তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো যুক্ত হবে, এখানে মাইনাস থাকলে এখানে কিন্তু প্লাস হবে, কারণ ইলেকট্রন বেশি আছে। আমি একটু আগে বললাম আয়নে না বুঝতে পারলে একটু আগে গিয়ে দেখো আবার, তাহলে কত হবে, 16 আর 2 18টি, তাহলে ইলেকট্রন কটা আছে 18। তাহলে দেখো আমরা ছবি যখন আঁকবো তাহলে কি হবে, প্রথমে কটা থাকে ইলেকট্রন, দুটো থাকে, তারপরে কয়টা থাকে 8। তো আমি এখানে 8 8 লিখে দিচ্ছি, হ্যাঁ তোমরা একটু 8টা দেখাবা। তাহলে কত হলো, 2 আর 8 10, আর কটা আছে 8, তো আমি 8টা লিখে দিলাম, তোমরা এইভাবে 8টা করবা। তাহলে এইভাবে দেখো ছবিগুলো আঁকা যায়। তাহলে এটা বললাম আমি একটা অ্যানায়নের ক্ষেত্রে, একটা ক্যাটায়নের ক্ষেত্রে ছবিগুলো দেখাচ্ছি, অবশ্যই পারবা। দেখো ধরো আমি বললাম যে সোডিয়াম প্লাস এটার ছবি, তাহলে সোডিয়াম কটা কততে আছে, 11তে আছে। যারা মুখস্থ করনি অবশ্যই মুখস্থ করো, 1 থেকে 20 খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 7 8 9 সব সময় লাগবে। তাহলে এবার 11তে আছে, তার সঙ্গে একটা ইলেকট্রন যুক্ত হবে, তাহলে একটা ইলেকট্রন সরি বাদ যাবে, কারণ এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এবার দেখো কেন মাইনাস হচ্ছে, আবার বলছি, কারণ ইলেকট্রন নিজে মাইনাস, তাহলে ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে। শোনো, মাইনাস বেরিয়ে গেল তার মানে কি হলো, পজিটিভ প্লাস, তার জন্য। এবার দেখো এখানে মাইনাস, তাহলে কটা হলো 10, তাহলে প্রথমে কটা ইলেকট্রন থাকবে, দুটো সোডিয়ামের ক্ষেত্রে, তারপরে কটা থাকবে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, আর তাহলে 2 এর 8 কত হয়ে গেল 10, তাহলে এখানে দেখো 10টা ইলেকট্রন। এইভাবে ছবিগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলে দেখালাম যে আয়নের ক্ষেত্রে এবং ইসের ক্ষেত্রে কিভাবে ছবি বার করতে হয়। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেগুলো ডিসকাস করো। ধরো লেখা আছে এটা, ধরো লেখা আছে ফসফরাস 3 এর ইলেকট্রন প্রোটন নিউট্রন কত, এটা ধরো বার করতে হলো, ইলেকট্রন প্রোটন নিউট্রন কত। তো এগুলো আমরা কিভাবে বার করব সেটা আমরা বার করা শিখবো। দেখো তো দেখো ইলেকট্রন প্রোটন এগুলো বার করা খুব সোজা। ইলেকট্রন প্রোটন জানো, ফসফরাস কত নম্বরে আছে, তোমরা জানো যে ফসফরাস আছে 15 নম্বরে। এবার 3টে মাইনাস আছে, মানে 3টে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 18টি। তাহলে ইলেকট্রন পেয়ে গেলাম খুব সহজেই, কয়টি আছে 18টি। তারপরে দেখো ফসফরাস আছে বললাম 15তে। এবার তাহলে ফসফরাস যেটা 15তে আছে ওটাই তো তার প্রোটন সংখ্যা, আমরা কি মুখস্থ করেছি 1 থেকে 20 প্রোটন সংখ্যা, একটা হাইড্রোজেন মানে একটা হলো প্রোটন। তাহলে এবার দেখো এক্ষেত্রে আছে 15। এবার ইলেকট্রন প্রোটন হলো, এবার নিউট্রন কিভাবে বার করব, তো নিউট্রন বার করার জন্য তোমাদের যে ভর সংখ্যা আছে সেটা মুখস্থ করতে হবে। দেখবা ভর সংখ্যা ঠিক আছে, 1 হাইড্রোজেনের 1 হয়, তারপর 2 হিলিয়ামের 4 হয়, তারপরে লিথিয়ামের 7, এভাবে বেরিলিয়ামের 9, ক্যালসিয়ামের 40, এখান পর্যন্ত আছে। তাহলে এবার ফসফরাস যেটা আছে তার 31 ভর হয়, আশা করছি তোমরা মুখস্থ করেছো। তাহলে এবার দেখো 31 আছে। এবার এক্ষেত্রে দেখো আমরা কি বলেছিলাম একদিন, যে ভর সংখ্যাকে ধর আমরা বেশি ধরছি, তাহলে ভর সংখ্যা মানে কি হয়, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা যোগফল। আগের দিনের ভিডিও অবশ্যই দেখবা, তাহলে বুঝে যাবা। তাহলে এবার ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল। তাহলে এবার আমরা ধরো নিউট্রনটা বার করবো, তাহলে ভর যেটা আছে এটা, তাহলে প্রোটনটা প্লাস আছে, এদিকে কি হয়ে যাবে মাইনাস। তার মানে দেখো ভর সংখ্যা থেকে যখন আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করব তখন কি চলে আসবে, নিউট্রন সংখ্যা। তাহলে মনে রাখবা ভর সংখ্যা থেকে যখন প্রোটন সংখ্যা বিয়োগ করব। এটা আরেকভাবে বলছি আমি, ধরো এক্ষেত্রে আমরা ফসফরাসটাই দেখাই, ফসফরাসের কত হয় 31 আর নিচে কত হয় 15। তাহলে দেখো এই ওপর থেকে নিচ বিয়োগ করলেই, মানে ফসফরাস ওপরে ভর সংখ্যা নিচে প্রোটন সংখ্যা, ওপর থেকে নিচ বিয়োগ করলেই আমাদের নিউট্রন সংখ্যাটা চলে আসবে। তাহলে ফসফরাসের ক্ষেত্রে ভর কত 31 আর এটা কত আছে 15, তাহলে বিয়োগ করলে কত আসবে 16। তো এইভাবে দেখো 16টি নিউট্রন 15টি প্রোটন। তাহলে এটা ভালোভাবে একটু লিখে নাও যে ভর সংখ্যা যেটা হয় ওটা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলের সাথে সমান হয়। নিউট্রন সংখ্যাটা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা পাবো। এবার আমরা একটি যৌগের মধ্যে আধানকে সমতা বিধান করা শিখবো, মানে আধানের কিভাবে সমান করা হয় সেটা সম্পর্কে। ধরো এখানে লেখা আছে, বলছি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। তাহলে এটার আমরা কিভাবে আধান যেটা আছে সেটা সমান করব সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমরা জানো কি লিখতে হয় Ca, সালফেটের হয় SO4 2-। তো যারা জানো না সালফেটের এগুলো কিভাবে হয় আমি বলে দিচ্ছি তোমাদের, এগুলো টেক্সট বইয়ের মধ্যেই আছে।
টেক্সট বইয়ের এখানে আছে 89 পাতা, তো তোমরা দেখবা আগে পরে হতে পারে, দেখবা লেখা আছে মূলকের নাম, সংকেত, আধান, যোজ্যতা এগুলো সম্পর্কে এক জায়গায় লেখা আছে। তো সেখানে যৌগের সংকেত দিয়ে লেখা আছে, দেখবা নাইট্রেট, সালফেট এগুলো সব তাদের সংকেত লেখা আছে। তো যারা মুখস্থ করবা, অবশ্যই মুখস্থ করতে হবে, তো এগুলো একটু মুখস্থ করে নেবা। এবার আমি এখন তোমাদের বলে দিলাম বইয়ের মধ্যে আছে, তো অবশ্যই দেখে নিবা। এবার চলো আমরা দেখি। তাহলে সালফেটের বললাম, এবার চার্জ আধানটা কিভাবে ব্যালেন্স করবো আমরা দেখো। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হয় 2+, আর সালফেটের ক্ষেত্রে, আচ্ছা যোজ্যতা মানে কি দেখো, আমি আগের দিন বলেছিলাম যে কোনো পরমাণু কতটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেটাকে তার যোজ্যতা বলা হয়। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে সেটা 2 হয়, তাহলে ক্যালসিয়ামের 2+। এবার সালফেটের ক্ষেত্রে যে যোজ্যতাটা আছে মনে রাখবা, সেটা এখানেই লেখা থাকে কত আছে 2, যেটা ওপরে লেখা থাকে সেটা যোজ্যতা হয়। তাহলে এবার এটা কিভাবে ব্যালেন্স করবো দেখো, এভাবে লিখবা +2, এখানে মাঝে প্লাস দিবা, তারপরে এখানে -2 দিয়ে লিখবা এখানে কত 0। স্যার 0 কেন লিখলাম, কারণ একটু আগে আমি বললাম যে কোনো পরমাণুর মধ্যে মোট আধান কত হয় 0। মোট আধান মানে চার্জ কত হয় 0, কোনো আধান থাকে না, পরমাণু নিস্তড়িত হয় তার জন্য, তাহলে আধান 0। এবার দেখো এক্ষেত্রে এটাও দুটো এটাও দুটো, তাহলে +2 -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সে অ্যান্সার কত আসবে 0 চলে আসবে, তাহলে এটা 0ই আছে। তাহলে আমাদের এক্ষেত্রে দেখো, ধরো এটার আমরা ক্যালসিয়াম সালফেটের সংকেত, এখান থেকে আমরা সংকেত তৈরি করতে পারবো। তাহলে সংকেতটা কি হয়ে যাবে CaSO4, তাহলে এটা হয়ে যাবে CaSO4। তাহলে এটা তোমরা লিখো। এবার এটা খুব সোজা ছিল, এবার আমি একটু দেখো, একটু কঠিন বলতে একটু জাস্ট দেখাচ্ছি দেখো। এবার আছে সোডিয়াম সালফেট, ধরো আমি বললাম সোডিয়াম সালফেট, তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে কি লিখতে হয় Na, সালফেটের ক্ষেত্রে SO4 2-। এবার N এর যোজ্যতা কত হয় 1+, এটার কত হয় 2+, আচ্ছা এটা কত হয় বললাম 2-। এবার দেখো এখানে আমরা যদি লিখি তাহলে কি লিখবো, +1 প্লাস কত -2 সমান কত হয়ে যাবে 0। তাহলে এটাতে প্লাস এটাতে মাইনাস, তাহলে সমান কত 0, কারণ বললাম পরমাণু নিস্তড়িত হয়। তাহলে এবার দেখো এখানে আছে 1 আর এখানে আছে 2, তাহলে ব্যালেন্স হবে না, তাহলে আমাদের এখানে কি করতে হবে 2 গুণ করতে হবে। দেখো তাহলে 2 একে 2, তাহলে কত হয়ে যাবে 2 একে 2 মাইনাস, এখানে কত প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, তাহলে কত হয়ে যাবে 2 এ 2 কত হয়ে যাবে 0। তাহলে এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাদের কি করতে হলো দেখো, এই যে প্রথম জিনিসটা আছে, প্রথমে সোডিয়াম আছে, সেটার সঙ্গে 2 গুণ করতে হলো। তাহলে সংকেতটা দেখো সোডিয়ামের সঙ্গে আমাদেরকে 2 দিতে হবে, তার মানে Na2 আর এখানে SO4। এবার এক্ষেত্রে আমরা এই 2টা লিখি না, কারণ যোজ্যতা লিখতে হয় না, হ্যাঁ তার জন্য। তাহলে এবার Na2SO4, তো এটা হয়ে গেল তার সংকেত। তাহলে দেখো সংকেতটা আমরা এভাবে তৈরি করব, এবং চার্জের আধানের ব্যালেন্স। আর একটা আছে দেখো কঠিন, তো একটু কঠিন, তো আমি সেটা বোঝানোর চেষ্টা করছি, তারপর তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবো। তোমাদের বইয়ে দেখবা অনেকগুলো দেওয়া আছে, তার জন্য আমি এগুলো বলছি। ছকের মাধ্যমে দেওয়া আছে দেখবা, অ্যালুমিনিয়াম লিখো তুমি, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয় Al, সালফেটের ক্ষেত্রে কি বললাম SO4 2-। তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত হয় 3+, আর এটার ক্ষেত্রে হয় 2-। তাহলে কি লিখবো 3+, এখানে মাঝে প্লাস মাইনাস কত 2 সমান কত 0। এবার দেখো এটা ব্যালেন্স করা একটু ঝামেলা। তাহলে 2 এবং 3 আছে, তাহলে যখন এভাবে 2 3 থাকবে তখন এই দুটোকে তোমরা গুণ করে নিবা, তাহলে 3 দুগুণে কত হয় 6। তাহলে এবার 6 আছে, তাহলে এটার সঙ্গে কত গুণ করলে 6 হবে 2, তাহলে 3 দুগুণে 6। এটার সঙ্গে কত গুণ করলে 6 হবে 3, তাহলে এটার সঙ্গে 2 গুণ করলাম, এটার সঙ্গে 3। তাহলে এবার Al যেটা আছে সেটার সঙ্গে কত গুণ করলাম 2, তাহলে দেখো কত আসবে Al যেটা আছে সেটার সঙ্গে কত হলো 2, আর SO4 যেটা আছে সেটার সঙ্গে কত হলো 3। এবার এখানে দেখো 43 লাগছে, তার জন্য একটা ব্র্যাকেট দিয়ে SO4 ব্র্যাকেটে SO4 3-। এভাবে দেখো Al2 SO3 এভাবে চলে আসে। তাহলে অ্যালুমিনিয়ামের সালফেটের এটা হলো সংকেত, মানে অ্যালুমিনিয়াম সালফেটকে আমরা এভাবে প্রকাশ করব। তাহলে মনে রাখবা এটা হলো দেখো আমাদের যে আধানকে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা। এবার একটা লাস্ট টপিক তোমাদের জানতে হবে, তোমাদের বিভিন্ন পরমাণুর যোজ্যতাগুলো মুখস্থ করতে হবে। তো যে ছকের মধ্যে লিখেছিলা সেখানে একটা জায়গায় লিখে নিবা যোজ্যতা। তো দেখো আমি পরপর বলছি, প্রথমে হাইড্রোজেনের যোজ্যতা হয় 1, তো হাইড্রোজেনের যোজ্যতা 1 মনে রাখবা। তারপরে হিলিয়ামের যোজ্যতা হয় 0, তো এটা মনে রাখবা। ঠিক আছে, এগুলো মুখস্থ করো। হাইড্রোজেনের 1, হিলিয়ামের 2, এগুলো লিখে নিবা। যে ছকটা আগের দিন লিখেছিলা যেখানে লেখা আছে 1 থেকে 20, 1 হাইড্রোজেন 2 হিলিয়াম, ওইগুলো। তারপরে হাইড্রোজেন হিলিয়ামের পরে কি হয় লিথিয়াম, লিথিয়ামের যোজ্যতা হয় 1, এটা মনে রাখবা। আচ্ছা আমি প্লাস মাইনাস লিখে দেবো, প্লাস মাইনাস তোমরা মনে থাকবে এভাবে জাস্ট লিখে নাও। তারপরে
হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের যোজ্যতা মনে রাখবা হয় 2। তারপরে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কি হয় বোরন। বোরনের যোজ্যতা হয় 3। কার্বনের মনে রাখবা যোজ্যতা 4। তারপরে কি আছে তারপরে কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন যোজ্যতা হয় 3। তারপরে অক্সিজেন, অক্সিজেন যোজ্যতা হয় 2। তারপরে ফ্লুরিন, ফ্লুরিনের যোজ্যতা 1 হয়। তারপরে দেখো আছে ফ্লুরিনের পরে আছে নিয়ন, নিয়নের যোজ্যতা হয় 0। তারপরে আছে সোডিয়াম, সোডিয়ামের যোজ্যতা 1। তারপরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত হয় 2। একটা জিনিস লক্ষ্য করছো, দেখো এইভাবে তোমাদের আসবে 1, তারপরে 0 আসবে, তারপরে আবার 1 2 3 4, তারপরে আবার হবে 3 2 1 0, আবার 1 2 3 4 এভাবে। দেখো ম্যাগনেসিয়ামের পরে কী হবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3। তারপরে আছে সিলিকন, সিলিকনের যোজ্যতা 4। ফসফরাস, ফসফরাসের যোজ্যতা হবে আবার 3। দেখো আবার হলো 0 1 2 3 4, আবার 3 2 এভাবে আসবে। তারপরে আছে কি সালফার, সালফারের যোজ্যতা হবে 2। তারপরে আছে আবার ফসফরাস, সালফার, ক্লোরিন, ক্লোরিনের যোজ্যতা 1। আবার আসবে আর্গনের ক্ষেত্রে 0। তারপরে আছে পটাশিয়ামের ক্ষেত্রে 1, আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয় 2। তাহলে দেখো এগুলো তোমাদের 1 থেকে 20 যোজ্যতা একটু মনে রাখতে হবে। এবার এগুলো তোমরা এইভাবে মুখস্থ করবা না যে 0 1 2 3 4 0 1 2 3 এভাবে, কারণ আমি ধরে ডাইরেক্টলি জিজ্ঞেস করলাম যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, তখন তোমাদের কত বলতে হবে 3। তারপর যে ধরে জিজ্ঞেস করলাম পটাশিয়ামের কত, তখন ভাবতে হবে কত 1। তাহলে তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নেবা যে হাইড্রোজেনের যোজ্যতা 1, হিলিয়ামের যোজ্যতা 0, এভাবে মুখস্থ করবা। ক্যালসিয়ামের যোজ্যতা 2, ফ্লুরিনের যোজ্যতা 1, তারপর ক্লোরিনের যোজ্যতা 1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এভাবে একটু মুখস্থ করবা যাতে তোমাদের সব কিছু ভালোভাবে মনে থেকে যায়। এই যোজ্যতাগুলো খুবই ইম্পর্টেন্ট, এটার সাহায্যে আমরা যে কোনো একটা পরমাণু আছে তাহলে সেটা সংকেত, তারপর রাসায়নিক বিক্রিয়া সব কিছু নির্ণয় করতে পারবো। তো অবশ্যই ভালোভাবে লিখে নাও। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে সোডিয়াম কোন আয়ন সৃষ্টি করে। তোমাদের আমি পড়ালাম, দেখি তোমরা কতটা পড়েছো, অবশ্যই এটা কমেন্টে জানাও যে সোডিয়াম কোন আয়ন সৃষ্টি করে। এবং অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কারণ লাইক করলে আমাদেরও ভালো লাগে। তো অবশ্যই, এবং এই ভিডিওটি অবশ্যই কাউকে না কাউকে, তোমার দাদা দিদি বা যে কেউ আছে শেয়ার করে দাও, তাহলে অনেক ভালো হবে। এবার আরও পড়তে থাকো, আবার পরের দিন দেখা হচ্ছে, পরপর সব লিখে নাও, কমেন্ট করে এটা অবশ্যই। ঠিক আছে, থাকো।